গুড মর্নিং গাইস, শুভ নবমী। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর তোমাদের যে দিদিভাই, তার অবস্থা খুবই খারাপ। দেখবে, দেখো দেখো কি অবস্থা, চটি ফুটি ছিঁড়ে নিয়ে বসে রয়েছে। চটি ছিঁড়ে ফেলেছো? হ্যাঁ, চটিটা জ্বর বাঁধিয়ে বসে আছে তোমার দিদিভাই। অষ্টমীর রাত থেকে জ্বর হয়ে গেল নবমী, তাহেরপুর যাবে বলেছিল। কি অবস্থা, বসে তো গেছে। ডাক্তার মাজো, ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখি কি বলে। সুন্দর লাগছে তোমাকে, জ্বর অবস্থা একরকম লুকস, আর সাজলে গুজলে আরেক রকম লুকস। ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি দাঁত ফাত মেজে নাও। পুরো বুড়ি লাগছে। ঠিক আছে, তো দেখো তোমাদের দিদিভাইকে আমি উঠিয়ে রেডি করলাম, এখন একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। এই হচ্ছে ওর অবস্থা। আমার ঠাকুর দেখা সব হয়নি, রানাঘাটে ভালো ভালো প্যান্ডেলগুলো আমার দেখা হয়নি। ভেবেছিলাম আজকে যাবো তারাপুর রানাঘাট। শোনা যাচ্ছে না বাবু তোমার কথা। আমার রানাঘাটের সব প্যান্ডেল দেখা হয়নি, ভালো ভালো প্যান্ডেলগুলো আমরা আগের দিন দেখিনি, রাত হয়ে গেছিলো বলে। ভেবেছিলাম আজকে দেখবো, শরীর সুস্থ হতে হবে, ঠাকুর দেখবো, তারাপুর যাবো ভেবেছিলাম, সেটা আর হবে না। রানাঘাটেরটা তো দেখবো, ভালো ভালো প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমার সাথে শেয়ার করবো। আমি দুর্গাপুরে যাবো, কষ্ট হলেও যাবো, বাড়ির জামা পরে হলেও আমি যাবো। ঠিক আছে, দেখবো, ঢোলকপুর দেখো। ছোটা ভীমের কাছে যাবে, তোমার জ্বর এক লাথি মেরে তাড়িয়ে দেবে। ডাক্তারটা দেখিয়ে আসি, চলো। তারপরে ঢোলকপুর যাবো। A few moments later. হে গাইস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় বলছে ওই সন্ধে 6টা মতন। আর সত্যি বলতে সারা দিন আমি এতটা অসুস্থ হয়ে গেছিলাম সেদিন, তোমাদেরকে কি বলবো। দুপুরবেলায় আমার এসেছিল ধুম জ্বর, এমনকি বমি পর্যন্ত হয়েছিল। তো জ্বরে আমি নিজেকে মাথায় তুলতে পারছিলাম না, না খাওয়া দাওয়া করেছি, না বিছনা থেকে উঠেছি। আর তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করব, সারাদিন তো ব্লগটা আর কন্টিনিউ করাই হয়নি। তারপর বিকেলবেলা তোমাদের দাদাভাই বলল যে এখন তো জ্বরটা একটু কমেছে, এখন একটু ফ্রেশ হও, ফ্রেশ হয়ে যাও, একটুখানি মন্দিরের সামনে যাও, তাহলে দেখবে নিজেরও ভালো লাগবে আর সবাই থাকবে, সবার সাথে গল্পগুজব করলে জ্বরটাও আর আসবে না। তো ওর কথা শুনে সত্যি বলতে আর নতুন ড্রেস পরতে ইচ্ছেই করছিল না, ভালোই লাগছিল না সাজুগুজু করতে। তোমরা তো জানো শরীরে ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না। তো সে কারণে ওই জন্মদিনে যে জামাটা আর কি মা দিয়েছিল, তো ওটা ছিল বাইরে, তো ভাবলাম তাহলে এটাই পরে নিই, আমার আর এখন অন্য কিছু পরতে ইচ্ছা করছে না। তোমরা আমি নবমীর জন্য একটা ড্রেস কিনেছি, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তবে ওই যে শরীর খারাপের জন্য আর পরা হলো না, থাক কালী পুজোয় রেখে দিলাম, কালী পুজোতে পরবো, তো সেই জন্য আর পরিনি। তো তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই যে আমাদের দুর্গা মণ্ডপে এসেছি, এখানে আরতি হচ্ছে, আরতি দেখার জন্য। তো চলো, এই আরতিটা দেখাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, কারণ এই সন্ধ্যা আরতিটা, যেটাকে বলা হয় সন্ধি পুজো, এটা কিন্তু সবার ভাগ্যে কখনও কিন্তু জোটে না। বিয়ের আগে যখন ওই বাড়িতে ছিলাম তখন তো পুজোর দায়িত্বে থাকতাম আমাদের ক্লাবে, তখন তো এগুলো সব প্রত্যেক দিনই দেখতে পারতাম, কিন্তু বিয়ের পরে না আর বেরানোও হয় না বাড়ি থেকে, ঘরের সামনে যেহেতু পুজো হয় চাইলেই দেখতে পারি। তবে এই যে তখন সাজুগুজু করি, রেডি হই ঘুরতে বেরোবো বলে, সে কারণে আর দেখা হয় না। তবে এবছর আজকের দিনে আমার ভাগ্য আর কি চেয়েছে, মা তার আরতিটা দেখবো, তাই জন্যে হয়তো সম্ভব হয়েছে। যাই হোক, চলো তোমরা আরতিটা দেখো।
রাত তখন 10টা বাজে। তো তোমাদের দিদিভাইকে বললাম সারাদিন তো তুমি শরীর খারাপে ভুগলে, তো এখন একটু যেহেতু ঠিক আছো চলো তাহলে বেরোই আমরা। তো মোটামুটি রাতে 10টার পরে গাড়ি নিয়ে বেরোনো যায়, ঠাকুরটা দেখা যায়, তো সেই কারণে আমি এখন দেখো ওকে নিয়ে বেরোচ্ছি। আর কি, বরের কথা মতন আমিও চললাম বরের সাথে ঠাকুর দেখতে। আমি তো রাজিই ছিলাম, বর যখন রাজি হয়েছে, বর যখন নিজে থেকেই আমায় বলছে, তখন তো এই চান্স ছাড়া যাবে না। তো সে কারণে বললাম চলো। গায়ে কিন্তু জ্বর ছিল হালকা হালকা, সেরকম জ্বর ছিল না, সেই কারণেই যেতে পেরেছি। তো রানাঘাটে টুকটাক কয়েকটা ঠাকুর বাকি ছিল, তো সেগুলোই আর কি দেখবো। চলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। আজকে কিন্তু দারুণ দারুণ ঠাকুর দেখেছিলাম। চলো এখনকার মতন টাটা। আমরা বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে এসেছিলাম পান্থপাড়ায়। আর এখানের ঠাকুরটা কিন্তু প্রত্যেক বছরই দারুণ হয়, ঠাকুর আর প্যান্ডেল দুটোই। আর এবছর এসে দেখছি এখানের থিম ছিল দত্ত পরিবার, মানে একটা পরিবারের মধ্যে আগেকার দিনে যে বনেদিনে ব্যাপারটা ছিল সেটাই এই প্যান্ডেলটার মাধ্যমে ফোটানো হয়েছে। খুব সুন্দর হয়েছিল, সামনে থেকে দেখার পর আমাদের তো পুরো চোখটা লেগেই গেছিলো। আমি তোকে বলছিলাম তুমি ভালো করে ভিডিও করো। আর দেখো তোমাদের সঙ্গে কিন্তু টুকরো টুকরো করে শেয়ার করা হয়েছে। এখানে কিন্তু মানে অনেক কিছু দিয়ে এখানে কাজ করা হয়েছে। তোমরা দেখো থার্মোকলের কাজ তো আছেই, তাছাড়া দেখো ছোট ছোট এখানে ওই কী বলে ওই সাইকেলের যে রিং হয়, তারপরে বিভিন্ন রকম পার্টস দিয়ে এখানে মানে ডেকোরেশনটা করা হয়েছে। চলো এবার ভেতরে যাই, ঠাকুরটা দেখা যাক চলো। তবে এখানের কিন্তু ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, মানে পুরো একদম আগেকার দিনের জমিদার বাড়ির জিনিস, মানে যে ব্যাপারটা ছিল সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চলো দেখতে থাকো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে রেলগেট পার হয়েছি। আর রেলগেটে এসে দেখছি এখানে গেট পড়ে গেছে। আর এই দেখো, এই ট্রেনটা তোমাদের দেখানোর মেন উদ্দেশ্য কি জানো? এটা হচ্ছে এসি ট্রেন। রানাঘাট থেকে শিয়ালদা অবধি যে লোকাল এসি ট্রেনটা নতুন চালু করেছে, সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। নেক্সট আমরা দেখেছিলাম দেবনাথ বয়েজ স্কুলের প্যান্ডেলটা। তো এই যে প্যান্ডেলটা এখানে করেছে, এটা কিন্তু আমরা 2 বছর আগেও দেখেছিলাম। আর সেটা তোমরা এই চ্যানেলে আমার দেখতে পাবে না, কারণ হচ্ছে যেহেতু 2 বছর আগে আমি এই ঠাকুর মানে এই প্যান্ডেলটা দেখেছিলাম দুর্গাপুজোর সময় বাতকুল্লাতে হয়েছিল। আর সেখানের ভিডিও মানে সেই প্যান্ডেলের ভিডিওটা কিন্তু শেয়ার করা ছিল আমার আগের চ্যানেলে। তো এই নতুন চ্যানেলে আর শেয়ার করা হয়নি, কারণ এটা আমার 1 বছরের চ্যানেল। তো 2 বছর পুজো আমি তোমাদের সাথে শেয়ার করছি, নইলে এই প্যান্ডেলটা কিন্তু আগে থেকেও দেখা। দেখো কি সুন্দর। তোমাদেরকেও নিয়ে যাবো, অবশ্যই কিন্তু সাথে থাকো। দৌলতপুর যেতে হবে কিন্তু, লাইনটা একটু জাস্ট দেখিয়ে দাও।
তো ফাইনালি চলে এসেছি কিন্তু আমরা ঢোলাকপুরে, যেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে ছিলাম। এতটা শরীর অসুস্থ তাও আমি চলে এসেছি, মানে ঠাকুর দেখবো বলে, অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা দেখার জন্য। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও শুধু দেখো আর মজা নাও। দেখো কি দারুণ প্যান্ডেলটা করেছি। ढोलक मैं बजाऊंगा और तुम सब मेरी ताल पर আরে এটা ডাকুর গুহা। কি মনে হচ্ছে? ছোটবেলায় ফিরে এসেছি, ঢোলকপুরে এসেছি গাইস, আটকে রেখেছে। তো কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু কেউ ভুলো না। আমাদের ঢোলাকপুর তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো সব থেকে বেস্ট লেগেছিল। জোরে গাও। I am a disco dancer. জিন্দেগি মেরা গানা। আজ নবমী রাতে সব গান চালিয়ে নাচানাচি করছে। যাই হোক বন্ধুরা, ওখান থেকে ঠাকুর দেখে আমরা আনন্দ করতে করতে বাড়ি ফিরছিলাম। আর ফেরার পথে আমাদের বাড়ির সামনে যে কটা প্যান্ডেল আছে সে কটা প্যান্ডেল দেখে তারপর বাড়ি যাব। তো তোমাদের দাদাভাই বললো যে কিছু খাও। আমি বললাম যে দেখো আমার কিচ্ছু ভালো লাগছে না খেতে। বললো ওটা বললে হয় নাকি, এসছো যখন তোমাকে তো খেতে হবেই। তাই জন্য পাপড়ি চাট নিয়েছিলাম। টক ছাড়া তোমারটা কি দিয়েছে? আমাদের তেঁতুলের টকটা খালি দেওয়া, মশলাটা দিয়েছে আমাকে সব দেওয়া। ভালো, খেয়ে আগে বলো। ভালো ভালো। বাড়িতে যাওয়ার পথে 2-4টে প্যান্ডেল দেখে ফিরছিলাম। আর এই প্যান্ডেলটা বন্ধুরা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম, পুরো মনটা ছুঁয়ে গেছিলো, যেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। এই প্যান্ডেলটার থিমটা এত সুন্দর হয়েছে, দেখো খোকা তোকে দেখতে ইচ্ছে করে বলছি তোমাদের। আর তার আগে তোমরা দেখো এখানে একটা জুটের মা দুর্গা বানানো হয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এই প্যান্ডেলের আসল থিম কী ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ছোটোবেলা থেকে বাবা মা অজস্র পরিশ্রম করে তার সন্তানদেরকে বড় করে, তাদের জীবনের সবটুকু দিয়ে
কিন্তু বড় হওয়ার পর ছেলের যখন মানে অনেক টাকা ইনকাম করে বা বাইরে বা বিদেশে কোনো জায়গায় যখন শিফট হয়, তারপর কিন্তু সেই সন্তানরাই বাবা মাকে পুরোপুরি ভুলে যায়। মানে তারা অর্থের পেছনে দৌড়াতে থাকে আর বাবা মাকে সময় দিতেই ভুলে যায়। একটা সময় গিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কেউ বা বাবা মাকে মানে রাস্তায় ফেলে দিয়ে আসে। তো এটাই কিন্তু এখানে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর সত্যি বলতে এই প্যান্ডেলটার মধ্যে না একটা আলাদা রকমের মিনিং ছিল। মানে তোমরা এটা দেখে আশা করি বুঝতেই পারছো। সত্যি বলতে এই প্যান্ডেলটা আমার কিন্তু দারুণ লেগেছিল, পুরো একদম মনটা ছুঁয়ে গেছিলো। তোমাদের দাদাভাইকে একটা কথাই বারবার বলছিলাম যে তুমি বাড়ির কাছে এত সুন্দর প্যান্ডেল থাকতে তুমি আমাকে এত দূরে দূরে এইসব প্যান্ডেল দেখাতে নিয়ে গেছো, আর এই প্যান্ডেলটাকে মিস করে যাচ্ছিলে। বাড়ির সামনে এত সুন্দর একটা থিম করেছে। আর এইখানে দেখো, এইটার থেকে তোমরা কিছু কি বুঝতে পারলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো বন্ধুরা, বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করিনি, তবে একটু কাজবাজ করেছি। তারপর আর কি চলে এসেছি রুমে। এখন দেখো ওষুধ নিয়ে বসেছি। এত ওষুধ দিয়েছে ডক্টরবাবু আমাকে, এসে আর তোমাদেরকে কি বলবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দেখো আমাকে কত ওষুধ খেতে হচ্ছে ওই একদিন জ্বরের জন্য। কি বলো তো বন্ধুরা, শ্বশুর বাড়িতে না মানে এই যে একটা মাত্র মানুষ, এই যে বরটা, এই মানুষটা যদি ভালো না হয় না, তাহলে সেই শ্বশুর বাড়িতে না কোনো দিন সুখী হওয়া যায় না। দেখবে শ্বশুর বাড়িতে আর মানুষগুলো ভালো হোক চাই না হোক, এই মানুষটা কিন্তু ভালো হওয়া খুবই প্রয়োজন, যেটা কিন্তু জীবনে আমি পেয়েছি। মানে আর কেউ আমাকে দেখুক চাই না দেখুক, কেউ আমাকে বুঝুক চাই না বুঝুক, এই মানুষটা কিন্তু আমাকে ভীষণ পরিমাণে বোঝে। জ্বরটা একটু কমাতে ঠাকুর দেখতে বেরিয়েছি বলে অনেকেই একটু রাগ রাগ হয়েছে। তাই জন্য কোনো রকম কথা কারোর সাথে কিছু না বলে, যাতে রাগটা মানুষের মানে না হয়, রাগটা কমানোর জন্য নিচে একটুখানি কাজবাজ করে তারপর এসছি। আর এখানে এসে তোমাদের দাদাভাই আমাকে এমন বকুনি দিচ্ছে, মানে যেহেতু জল ঘাটার কাজ করে এসছি জ্বর গায়ে, তাই কিন্তু ওকে আর কি বলবো। যাই হোক, জোর করে ওষুধ খাওয়াচ্ছে। সত্যি বলতে না, এত ওষুধ না আমার একটুখানিও ভালো লাগে না। বিশেষ করে এই যে ট্যাবলেট ক্যাপসুল, এগুলো আমার খেতে একটু ইচ্ছে করে না। ওষুধ দেখেই তো আমার মাথা পুরো পনপন করে ঘুরতে শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই একটা করে খুলছে আর দিচ্ছে, বলছে সব কটা তোমাকে খেতে হবে। আর কি, চলো বন্ধুরা, গুড নাইট। দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। জানি না কালকে কেমন থাকবো, জানি না বরণ করতে পারবো কিনা, সবই মায়ের উপর। মা যদি চায় নিশ্চয়ই আমার শরীর ভালো হবে। চলো, গুড নাইট।